এবার আমরা আলোচনা করব জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আমাদের মনে রাখতে হবে জীবকে শ্রেণীবিন্যস্ত করতে 7টা ধাপের প্রয়োজন হয়। একটা জীবকে আমরা 7টা মৌলিক ধাপে শ্রেণীবিন্যস্ত করি। আরও ধাপ রয়েছে, সেগুলো মৌলিক ধাপ না। মৌলিক ধাপের সংখ্যা হচ্ছে 7টি। 7টা মৌলিক ধাপের আমি তোমাদের লিস্ট দিয়ে দিই। এখানে লেখা আছে, তারপর আমি একবার লিখে দিই। তাহলে আমরা পড়ব শ্রেণীবিন্যাসের ধাপ। ধাপকে কিন্তু ইংরেজিতে বলা হয় র্যাঙ্ক। তবে র্যাঙ্ক ছাড়াও আরেকটা শব্দ ব্যবহার করা হয়। শব্দটা আসলে ল্যাটিন শব্দ, সেটা হচ্ছে ট্যাক্সা। তোমরা এই শব্দগুলো মনে রেখো। শ্রেণীবিন্যাস, র্যাঙ্ক, ট্যাক্সা। ট্যাক্সাও কিন্তু একটা শব্দ। ট্যাক্সা মানেও কিন্তু শ্রেণীবিন্যাসের ধাপ। ধাপগুলো আমি লিখছি। শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় যে ধাপটা, তার নাম হলো রাজ্য। শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় ধাপ হচ্ছে রাজ্য। তারপরে রয়েছে বিভাগ অথবা পর্ব। যদি তুমি উদ্ভিদের শ্রেণীবিন্যাস করো তাহলে বিভাগ নামের যে র্যাঙ্কটা সেটা ব্যবহার করবে, আর প্রাণীদের শ্রেণীবিন্যাসের সময় পর্ব নামের যে র্যাঙ্কটা সেটা ব্যবহার করবে। তারপরে আছে শ্রেণী, তারপরে আছে বর্গ, তারপরে আছে গোত্র, তারপরে আছে গণ এবং সবশেষে হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট যে ধাপটা সেটার নাম হচ্ছে প্রজাতি, আর সবচেয়ে বড় যে ধাপটা তার নাম হচ্ছে রাজ্য। তোমাদের এগুলো ক্রমানুসারে মুখস্থ করতে হবে। কোন ধাপের পর কোন ধাপটা আছে সেটা তোমাকে ক্রমানুসারে মুখস্থ করতে হবে। এটা ক্রমানুসারে মনে রাখার একটা ট্রিক তোমাদেরকে শিখিয়ে দেই। প্রথম অক্ষরগুলো যদি আমরা নিই, যেমন রাজ্য থেকে রা নিলাম, বিভাগ থেকে বি নিলাম, আর শ্রেণী থেকে স নিলাম, তাহলে কি হলো? রাবিশ। রাবিশ। তারপরে এই বর্গ থেকে আমি বক নিলাম, গোত্র থেকে গুলু নিলাম, রাবিশ বকগুলু, রাবিশ বকগুলু। তারপরে গণ থেকে আমি নিলাম গণ্ড, আর প্রজাতি থেকে নিলাম পাজি। ধরো কিছু বক তোমাকে খুব জ্বালাতন করছে, কিছু বক তোমাকে খুব জ্বালাচ্ছে, তোমার কাজে ডিস্টার্ব করছে, এজন্য তুমি বলছো কি রাবিশ বকগুলু গণ্ড পাজি। রা থেকে রাজ্য, বি থেকে হলো বিভাগ, স থেকে শ্রেণী, বক থেকে বর্গ, গুলু থেকে গোত্র, গণ্ড থেকে গণ এবং পাজি থেকে প্রজাতি। ক্রমানুসারে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের। এভাবে তোমরা মুখস্থ রাখতে পারো অথবা এমনি মনে রাখতে পারো এটা। তাহলে শ্রেণীবিন্যাসের এই হচ্ছে 7টা ধাপ। এই 7টা ধাপের কিন্তু ইংরেজি আছে। ইংরেজিগুলো আমি লিখে দিই এবং ইংরেজিগুলো মনে রাখার ট্রিকটাও তোমাদেরকে শিখিয়ে দিই। এখানে রাজ্যকে ইংরেজিতে বলা হয় কিংডম। রাজ্যকে ইংরেজিতে বলা হয় কিংডম। তারপর লক্ষ্য করো, এই যে বিভাগ বা পর্ব, এদেরকে ইংরেজিতে কি বলা হয়? বিভাগকে ইংরেজিতে বলা হয় ডিভিশন, আর পর্বকে ইংরেজিতে বলা হয় ফাইলাম। তারপরে শ্রেণী, শ্রেণীকে ইংরেজিতে বলা হয় ক্লাস। তারপরে বর্গ, বর্গকে ইংরেজিতে বলা হয় অর্ডার। গোত্র, যাকে ইংরেজিতে বলা হয় ফ্যামিলি। গণ, গণকে ইংরেজিতে বলা হয় জেনাস। প্রজাতিকে ইংরেজিতে বলা হয় স্পেসিস। এই তো শ্রেণীবিন্যাসে সব মিলে 7টা ধাপ, যাদেরকে আমি ইংরেজিতে এবার লিখলাম। ইংরেজিগুলো মনে রাখার জন্য একটা আলাদা নিমুনিক দিয়ে দিই, মনে রাখার ট্রিক বলে দিই। লক্ষ্য করো, কিংডম থেকে আমি নিতে পারি কে আই, ডিভিশন থেকে আমি নিতে পারি ডি, আর ক্লাস থেকে নিতে পারি সি। তাহলে কি অর্থ দাঁড়ালো? উচ্চারণটা দাঁড়ালো হলো কিডস। কিডস। অর্ডার থেকে ও নিলাম আর ফ্যামিলি থেকে এফ নিলাম, তাহলে হলো অফ। তারপরে জেনাসের জি আর স্পেসিসের এস। তাহলে কি বাক্যটা দাঁড়ালো দেখো, কিডস অফ জিএস। কিডস অফ জিএস এই কথাটা দ্বারা কিন্তু আমরা 7টা র্যাঙ্ককে সহজে মনে রাখতে পারি। এই হচ্ছে ধাপ বা র্যাঙ্ক বা ট্যাক্সা 7টা এবং তাদের মনে রাখার কৌশল। এবার আমরা এই বাক্যগুলো একটু বোঝার চেষ্টা করি। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। এই কথাটার মানে হচ্ছে উপরের ধাপে যতগুলো বৈশিষ্ট্য পাওয়া যাবে তার নিচের ধাপে আরও বেশি বৈশিষ্ট্য পাওয়া যাবে।
ধরা যাক একটা রাজ্যের বৈশিষ্ট্যের সংখ্যা হচ্ছে 5টা। আমরা চলে আসলাম ফাইলামে। ফাইলামে হয়তো আরও 2-3টা বৈশিষ্ট্য এক্সট্রা আমরা পাবো, অর্থাৎ এখানে বৈশিষ্ট্য পেলাম আমরা 8টা। তার মানে বুঝতে পারছো যে উপরের ধাপে যত বৈশিষ্ট্য পাওয়া যায় নিচের ধাপে তার চেয়ে একটু বেশি বৈশিষ্ট্য পাওয়া যায়। এভাবে নিচে নামতে থাকলে একদম সবচেয়ে নিচের দিকে গিয়ে অনেক বেশি বৈশিষ্ট্য পাবো। ধরা যাক এখানে আমরা বৈশিষ্ট্য পাচ্ছি, উপরে পেয়েছি 5টা আর এখানে পেলাম আমরা 55টা, অনেক বেশি বৈশিষ্ট্য পাওয়া যাবে। যত উপরের ধাপ তত বৈশিষ্ট্য কম, যত নিচের ধাপ তত বেশি বৈশিষ্ট্য পাওয়া যাবে। যত আমরা নিচের দিকে আসবো তত বৈশিষ্ট্যের সংখ্যা বাড়বে। অর্থাৎ যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম। দেখো উপরের ধাপের বৈশিষ্ট্যের সংখ্যা 5টা। একটা রাজ্যের নাম হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়ার ধরো বৈশিষ্ট্য 5টা। অ্যানিমেলিয়ারা হচ্ছে মাল্টিসেলুলার হয়, খাবার তৈরি করতে পারে না, ক্লোরোপ্লাস্ট থাকে না, তারা চলাচল করতে পারে, এরকম 4-5টা বৈশিষ্ট্য। কিন্তু নিচের ধাপে চলে আসলাম, আমরা প্রজাতিতে আসলাম। প্রজাতির নাম হচ্ছে মানুষ, হোমোস্যাপিয়েন্স। হোমোস্যাপিয়েন্সের 100টা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, 500টা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। মানে উপরের ধাপে বৈশিষ্ট্য কম, নিচের ধাপে বৈশিষ্ট্য বেশি। কিন্তু উপরের ধাপে অন্তর্ভুক্ত জীবের সংখ্যা অনেক বেশি হবে। ধরো অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে জীবের সংখ্যা হচ্ছে 15 লক্ষ। 15 লক্ষ অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে উদাহরণ হিসেবে ধরা যাক জীবের সংখ্যা হচ্ছে 15 লক্ষ। কিন্তু এখানে বৈশিষ্ট্য মাত্র 5টা। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম, বৈশিষ্ট্য কম কিন্তু অন্তর্ভুক্ত জীবের সংখ্যা অনেক বেশি। কিন্তু যদি নিচের ধাপে চলে আসি তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু অন্তর্ভুক্ত জীবের সংখ্যা অনেক কম হবে। ধরা যাক একটা প্রজাতি নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স, তার বৈশিষ্ট্য আছে 50টা কিন্তু অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তো মাত্র একটা, হোমোস্যাপিয়েন্স। কি দাঁড়ালো তাহলে ব্যাপারটা দেখো, উপরের ধাপগুলোতে বৈশিষ্ট্য কম, প্রজাতির সংখ্যা বেশি। নিচের ধাপগুলোতে যত নিচে আসবো তত তার বৈশিষ্ট্যের সংখ্যা বাড়বে কিন্তু প্রজাতির সংখ্যা কিন্তু কমবে। ব্যাপারটা বুঝতে পারছো? ধরা যাক একটা রাজ্যের নাম হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া রাজ্য। অ্যানিমেলিয়া রাজ্যতে বৈশিষ্ট্য মাত্র 5টা কিন্তু সদস্য সংখ্যা হচ্ছে 15 লক্ষ। এদিকে প্রজাতি নাম হলো হোমোস্যাপিয়েন্স। হোমোস্যাপিয়েন্স হোমোস্যাপিয়েন্স এটা একটা প্রজাতির নাম যার বৈশিষ্ট্য আছে 55টা, উদাহরণ হিসেবে বলছি, কিন্তু সেখানে জীবের সংখ্যা মাত্র একটা। ঠিক আছে, এই লাইনগুলো আশা করি বুঝছো। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 60টি ধাপ রয়েছে। অর্থাৎ আমরা প্রজাতি পর্যন্ত আসতে আমাদেরকে সব মিলে 60টা ধাপ ব্যবহার করতে হয়। লক্ষ্য করো, এটা হচ্ছে 1 নম্বর ধাপ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হলো 7। শ্রেণীবিন্যাসে তাহলে ধাপ পাচ্ছি আমরা সব মিলে 60টা। এই হলো শ্রেণীবিন্যাসের ধাপ। ঠিক আছে, এবার আমরা পড়ব কি নেস্টেড হায়ারার্কি। আমরা হায়ারার্কি সম্পর্কে জানব। হায়ারার্কি মানে হচ্ছে স্তরে স্তরে ক্ষমতার বন্টন। স্তরে স্তরে ক্ষমতার বন্টন। হায়ারার্কি মানে হলো স্তরে স্তরে ক্ষমতার বন্টন। ব্যাপারটা আমি একটু পুলিশের উদাহরণ থেকে বুঝাই। ধরা যাক একটা থানাতে অনেকগুলো কনস্টেবল রয়েছে। অনেকগুলো কনস্টেবলকে কন্ট্রোল করে হয়তো একটা পুলিশের উপপরিদর্শক বা এসআই। অনেকগুলো এসআই থাকে থানাতে, তাদেরকে কন্ট্রোল করে কিন্তু একটা ইন্সপেক্টর। এখন একটা জেলাতে অনেকগুলো ইন্সপেক্টর থাকে, অনেকগুলো থানাতে অনেকগুলো ইন্সপেক্টর থাকে, তাদের সবাইকে কিন্তু কন্ট্রোল করে এসপি। আবার বিভিন্ন জেলার যে এসপিগুলো রয়েছে তাদেরকে কিন্তু কন্ট্রোল করা হয় সেন্ট্রাল থেকে, হয়তো ডিআইজি কন্ট্রোল করে অথবা কমিশনার কন্ট্রোল করে, আমি এক্সাক্ট জানি না। তো ব্যাপারটা বুঝতে পারছো যে স্তরে স্তরে ক্ষমতার বন্টন হচ্ছে। কয়েকজনকে কন্ট্রোল করছে একজন, তাদেরকে আবার কন্ট্রোল করছে আরেকজন, তাদেরকে আবার কন্ট্রোল করছে আরেকজন। এভাবে কিন্তু আস্তে আস্তে উপরের পদে আমরা চলে যাচ্ছি। ঠিক তেমনই শ্রেণীবিন্যাসটাও ওরকম পুলিশের মতো হায়ারার্কি মেনটেন করে। শ্রেণীবিন্যাসের এই হায়ারার্কির অবস্থাটাকেই বলা হয় কিন্তু নেস্টেড হায়ারার্কি। শ্রেণীবিন্যাসের হায়ারার্কিটা কেমন তোমাদের একটু আমি উদাহরণ সহকারে বুঝাই। ধরা যাক একটা রাজ্য আছে। এই রাজ্যটাকে 2টা পর্বে বিভক্ত করা হলো বা 3টা পর্বে বিভক্ত করা হলো। পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3। এভাবে 3টা পর্বে ভাগ করা হলো। একটা রাজ্যকে এরকম 3টা পর্বে ভাগ করা হলো। এই পর্ব 1-এর আবার 3টা শ্রেণী রয়েছে।
শ্রেণী 1, শ্রেণী 2 আর শ্রেণী 3। শ্রেণী 3, এই শ্রেণী 3-এর আবার ধরা যাক যে 3টা বর্গ রয়েছে, বর্গ 1, বর্গ 2, বর্গ 3। বুঝছো? বর্গের আবার রয়েছে গোত্র, গোত্রের আবার রয়েছে হচ্ছে জেনাস বা গণ, গণের আবার রয়েছে অনেক প্রজাতি। তার মানে বুঝতে পারছো যে অনেকগুলো বর্গকে একত্রিত করলে একটা শ্রেণী পাওয়া যাচ্ছে, অনেকগুলো শ্রেণীকে একত্রিত করলে একটা পর্ব পাওয়া যাচ্ছে, অনেকগুলো পর্বকে একত্রিত করলে একটা রাজ্য পাওয়া যাচ্ছে। পুলিশের মতোই তো, অনেকগুলো কনস্টেবল রিপোর্ট করছে একটা এসআইকে, অনেকগুলো এসআই রিপোর্ট করছে একটা ইন্সপেক্টরকে, ইন্সপেক্টর গিয়ে রিপোর্ট করছে এসপিকে, অনেকগুলো এসপি গিয়ে রিপোর্ট করছে একটা ডিআইজিকে। বুঝতে পারছো? অনেকটা এরকম ঘটনা। এই জিনিসটাকে কিন্তু বলা হয় নেস্টেড হায়ারার্কি। হায়ারার্কি মানে স্তরে স্তরে ক্ষমতার বন্টন। তো বুঝতে পারছো? নেস্টেড এর মানে হচ্ছে পাখির বাসা। নেস্ট মানে তো পাখির বাসা। পাখির বাসা অনেকগুলো স্তর দিয়ে গঠিত। একটা স্তরকে খুললে আরেকটা হচ্ছে ছোট স্তর পাওয়া যায়, সেটাকে আবার খুললে আরেকটু ছোট স্তর পাওয়া যায়। পাখির বাসা যেমন অনেকগুলো স্তরের মধ্যে দিয়ে গঠিত, ঠিক তেমনই এই হায়ারার্কিটা ওরকম পাখির বাসার মতো অনেকগুলো স্তর দ্বারা গঠিত। বলা হচ্ছে উপরের ধাপ যেন একটা সেট এবং তার নিচের ধাপগুলো হলো তার উপসেট। যেমন রাজ্যের উপসেট হলো পর্ব। দেখো, মনে করা যেতে পারে রাজ্য হচ্ছে একটা সেট, পর্ব 3টা হচ্ছে তার উপসেট। পর্বের আবার উপসেট হলো শ্রেণী, যে পর্বের আবার দেখো উপসেট হচ্ছে শ্রেণী। শ্রেণীর আবার উপসেট হচ্ছে বর্গ, দেখো শ্রেণীর আবার উপসেট হচ্ছে বর্গ। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। সংজ্ঞাটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমরা একটু মুখস্থ করে নিও। নেস্টেড হায়ারার্কি তাহলে আমরা কাকে বলছি? অনেকগুলো বর্গকে একত্রিত করলে একটা শ্রেণী পাওয়া যায়, অনেকগুলো শ্রেণীকে একত্রিত করলে পর্ব পাওয়া যায়, অনেকগুলো পর্বকে একত্রিত করলে রাজ্য পাওয়া যায়। শ্রেণীবিন্যাসের এই বিশেষ পদ্ধতিটাকে তাহলে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। ঠিক আছে? অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের বৈশিষ্ট্যগুলো পরের ধাপেও থাকে, সেগুলো উজ্জে রাখা হয়। সেভাবে লিখলে মানুষের শ্রেণীবিন্যাসটা অনেকটা এরকম হবে। মানুষের শ্রেণীবিন্যাসে আমাদের চলে যেতে হবে। দেখো, মানুষের শ্রেণীবিন্যাসটা অনেকটা এরকম। এটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। লক্ষ্য করো, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মানুষের রাজ্য বা কিংডমের নাম হচ্ছে অ্যানিমেলিয়া। মানুষের ফাইলাম এর নাম হচ্ছে কর্ডাটা। মানুষের শ্রেণী বা ক্লাসের নাম হচ্ছে ম্যামালিয়া। মানুষের অর্ডার বা বর্গ এর নাম হলো প্রাইমেট। মানুষের গোত্র বা ফ্যামিলি এর নাম হলো হোমিনিডি। মানুষের গণ এর নাম হচ্ছে হোমো এবং মানুষের প্রজাতি এর নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। বুঝতে পারছো? এগুলো তোমার মুখস্থ করতে হবে। এবং কেন এভাবে শ্রেণীবিন্যস্ত করা হলো, মানুষকে কিভাবে এভাবে শ্রেণীবিন্যস্ত করা হলো, পুরো ব্যাপারটাই তোমাদেরকে একটু সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করব। কেন মানুষকে এভাবে শ্রেণীবিন্যাস করা হলো? আসলে শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য হচ্ছে একটা জীবের শ্রেণীবিন্যাস পড়েই তার সম্পর্কে যেন ধারণা পাওয়া যায়। ধরো যাক, তুমি একটা জীবকে কোনোদিন দেখোইনি, একটা জীবকে তুমি কোনোদিন দেখোইনি, তার শ্রেণীবিন্যাসটা পড়েই যেন তার সম্পর্কে তুমি কিছু প্রাথমিক তথ্য ধারণা করতে পারো। ধরা যাক তুমি একটা এলিয়েন, কোনোদিন মানুষ দেখোনি, কিন্তু বায়োলজি সম্পর্কে তোমার যথেষ্ট ভালো ধারণা আছে। তাহলে তুমি যদি এই শ্রেণীবিন্যাসটা পড়ো, তাহলে মানুষটা কেমন তোমার সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি হয়ে যাবে। কিভাবে হবে? ধরা যাক তুমি প্রথমে পড়লে যে মানুষের কিংডমের নাম হচ্ছে অ্যানিমেলিয়া, তখন তোমাকে চিন্তা করতে হবে যে মানুষ যেহেতু অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে রয়েছে, তাহলে মানুষের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য কি কি? অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য হচ্ছে তাদের কোষটা সুকেন্দ্রিক বিশিষ্ট, মানে হলো প্রকৃত কোষ। তারা বহুকোষী হবে, তারা পরভোজী হবে, অর্থাৎ খাবার তৈরি করতে পারবে না, এবং দেহের মধ্যে তাদের জটিল টিস্যু থাকবে। তুমি এগুলো একটু মাথার মধ্যে নিয়ে নিলে, অ্যানিমেলিয়ার এই কটা বৈশিষ্ট্য অবশ্যই থাকে, তুমি এগুলো মাথার মধ্যে নিয়ে নিলে, তখন তোমার মনে হবে মানুষ তাহলে এমন একটা জীব যে সাইজে বেশ বড় হবে, সে নিজের খাবার তৈরি করতে পারছে না, তার গায়ের মধ্যে টিস্যু থাকবে। তাহলে কী কী হতে পারে? মানুষ গরুর মতো হতে পারে, মানুষ হাঁসের মতো হতে পারে, মুরগির মতো হতে পারে, কৃমির মতো হতে পারে, পোকার মতো হতে পারে, সাপের মতো হতে পারে, তাই না, কেঁচোর মতো হতে পারে, কিছু একটা হতে পারে মানুষ। এক্স্যাক্টলি কেমন তুমি বুঝতে পারছো না, তবে কিছুটা তুমি আইডিয়া পেয়েছো। তুমি অন্তত আইডিয়া পেয়েছো মানুষ ব্যাকটেরিয়ার মতো হবে না, কারণ মানুষের কিংডমের নাম হলো অ্যানিমেলিয়া। তুমি জানো অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য কী? অ্যানিমেলিয়ারা ব্যাকটেরিয়ার চেয়ে বড় হয়, এদের শরীরটা দেখা যায় চোখ দিয়ে। তুমি বুঝতে পেরেছো যে মানুষ উদ্ভিদের মতো হবে না, কারণ মানুষ খাবার তৈরি করতে পারে না। অ্যানিমেলিয়ার মধ্যে যারা আছে তারা কেউ খাবার তৈরি করতে পারে না, তুমি ধারণা করতে পারছো। কিন্তু তারপরে তুমি পড়লে মানুষের ফাইলাম এর নাম হচ্ছে কর্ডাটা। তখন তোমাকে চিন্তা করতে হবে যে কর্ডাটার মধ্যে কোন বৈশিষ্ট্যটা থাকে। জীবনের কোনো না কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। নটোকর্ড মানে মনে করো মেরুদণ্ড। তার মানে মানুষ এমন সব প্রাণী, যারা হচ্ছে জীবনের কোনো না কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। নটোকর্ড মানে মনে করো মেরুদণ্ড। তার মানে মানুষ এমন সব প্রাণী, যারা হচ্ছে জীবনের কোনো না কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। নটোকর্ড মানে মনে করো মেরুদণ্ড। তার মানে মানুষ এমন সব প্রাণী,
যার গায়ের মধ্যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড আছে মানে গায়ে হাড্ডি আছে, তাহলে হাড্ডিওয়ালা প্রাণীগুলোকে তোমাকে একটু আলাদা করতে হবে। তুমি কিন্তু মানুষ দেখোনি, ভাবো তুমি মানুষ দেখোনি, কিন্তু তুমি কল্পনা করার চেষ্টা করছো মানুষটা কেমন হবে। গায়ে হাড্ডি থাকবে, মেরুদণ্ড থাকবে, তার মানে তোমার লিস্টে মানুষ কেমন হতে পারে? মানুষ হতে পারে গরু ছাগলের মতো, হাঁস মুরগির মতো, সাপের মতো, বেজির মতো, বা মাছের মতোও হতে পারে। এদের সবার গায়ের মধ্যে হাড় আছে। তুমি একটু আইডিয়া পাচ্ছ যে মানুষ অন্তত কেঁচোর মতো হবে না, জোকের মতো হবে না, বা পোকার মতো হবে না, উকুনের মতো হবে না, তাই না? তুমি কিন্তু কিছুটা আইডিয়া পেলে। তোমার কিন্তু মোটামুটি মানুষের কাছে যাওয়ার একটা সুযোগ রয়েছে। তুমি আস্তে আস্তে মানুষের দিকে এগোতে পারছো। মানুষ কোনো দিন দেখোনি, কিন্তু বৈশিষ্ট্যগুলো তুমি একটু মাথায় নিয়েই বুঝতে পারছো মানুষ কেমন হতে পারে। তারপরে তুমি পড়ে ফেললে, দেখো কি, তারপর তুমি পড়ে ফেললে যে মানুষের ক্লাসের নাম হচ্ছে ম্যামালিয়া। তখন তুমি জানো যে ম্যামালিয়া যারা, তারা বাচ্চাকে দুধ পান করায় এবং তাদের গায়ের মধ্যে লম্বা চুল আছে। ওকে, তাহলে তুমি বুঝলে যে মানুষ এমন একটা প্রাণী যারা ম্যামালিয়ার সদস্য, যাদের শ্রেণীর নাম হচ্ছে ম্যামালিয়া। তার মানে এদের গায়ের মধ্যে লোম থাকবে এবং এরা বাচ্চাকে দুধ পান করাবে। তাহলে মানুষ কাদের মতো হতে পারে? মানুষ গরু ছাগলের মতো হতে পারে, মানুষ মানুষের মতো তো হতে পারে, বানরের মতো হতে পারে, ওরাং ওটাং গরিলার মতো হতে পারে, ইঁদুরের মতো হতে পারে, বিড়ালের মতো, কুকুরের মতো হতে পারে মানুষ। কিন্তু মানুষ অন্তত পক্ষে হাঁস মুরগির মতো হবে না, মাছের মতো হবে না, সাপের মতো হবে না, কারণ এদের গায়ের মধ্যে লোম নাই, এরা বাচ্চাকে দুধ পান করায় না। দেখছো, তুমি মানুষের কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছ আস্তে আস্তে। তুমি কিন্তু অনেককে বাদ দিতে পারছো। তারপরে দেখো অর্ডারের কথা বললে প্রাইমেট। তুমি জানো প্রাইমেট যারা, তারা হচ্ছে তাদের হাতগুলো কোনো কিছুকে ধরার উপযোগী এবং তাদের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। দৃষ্টিশক্তি উন্নত এবং হাতগুলোকে কোনো কিছুকে আঁকড়ে ধরার উপযোগী। তখন তোমার মনে হবে যে মানুষ তাহলে এমন একটা অ্যানিমেল, হাতকে ব্যবহার করবে কোনো কিছু ধরার জন্য। তখন তোমার মনে হচ্ছে তাহলে মানুষ গরু ছাগলের মতো হবে না, কারণ গরু ছাগল কোনো কিছু হাত দিয়ে ধরতে পারে না। বুঝছো? মানুষ অন্তত পক্ষে এমন একটা জীব হবে যে হাত দিয়ে কোনো কিছুকে ধরতে পারবে। বানর হতে পারে, শিম্পাঞ্জি হতে পারে, গরিলা হতে পারে, ওরাং ওটাং হতে পারে, বেবুন হতে পারে, এগুলোর মধ্যে কিছু একটা হবে মানুষ তো অবশ্যই। তারপরে তুমি পড়লে হোমিনিডি। তুমি জানো যে হোমিনিডির মধ্যে কাদেরকে রাখা হয়? শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে মানুষকে রাখা হয়েছে। তখন তোমার মধ্যে আইডিয়া আসলো যে ঠিক আছে, তাহলে মানুষ হচ্ছে এমন অ্যানিমেল যারা হচ্ছে এরকম গরিলার মতো, শিম্পাঞ্জির মতো, বানরের মতো এরকম। তুমি কিন্তু আইডিয়া পেয়ে গেলে যে মানুষ আসলে কেমন হবে। তারপরে তুমি জেনাসটা পড়লে কেমন হোমো। তখন তুমি জানো যে এদের হোমোর মধ্যে তাদেরকেই রাখা হয় যাদের মস্তিষ্ক বেশ বড় এবং তারা দুই পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারে। তুমি কিন্তু মানুষ পর্যন্ত একদম পৌঁছে গেছো। তাদের মস্তিষ্কের সাইজ বেশ বড়, তাদের মগজটা বেশ ডেভেলপড এবং দুই পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছে। মানুষটা হোমো স্যাপিয়েন্স হতে পারে, হোমো নিয়েন্ডারথ্যালিয়েন্সিস হতে পারে, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, কিছু একটা হতে পারে। তারপরে তুমি পড়লে যে মানুষের প্রজাতির নাম হলো হোমো স্যাপিয়েন্স। তখন তুমি দেখতে পেলে যে এদের খাড়া এবং চওড়া কপাল থাকে। কপালটা দেখো খাড়া, বানরের কিন্তু কপালটা ভেতরের দিকে ঢুকে যাওয়া। খুলির হাড় হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে বেশ উন্নত। তখন কিন্তু তুমি আইডিয়া পেয়ে গেলে যে হোমোস্যাপিয়েন্সটা আসলে কেমন হবে। দেখলে যে শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্যটা কি? শ্রেণীবিন্যাস পড়ে একটা জীব কেমন সেটা সম্পর্কে কিন্তু জানা যায়। শ্রেণীবিন্যাসের বিভিন্ন পর্যায়গুলো সম্পর্কে তুমি যদি একটু জানো, বিভিন্ন গ্রুপগুলো বা র্যাঙ্কগুলো সম্পর্কে যদি একটু জানো, তাহলে শ্রেণীবিন্যাস পড়ে একটা জীব কেমন সেটা সম্পর্কে তুমি আইডিয়া পেতে পারো। এটাই হলো শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য। বুঝছো? তাহলে তোমাদের এই পুরো শ্রেণীবিন্যাস মুখস্থ করতে হবে এবং রিজনিংটাও মুখস্থ করতে হবে যে কেন এভাবে শ্রেণীবিন্যস্ত করা হলো। আমাদেরকে কেন অ্যানিমেলিয়ার মধ্যে রাখা হয়েছে? কারণ আমরা খাবার তৈরি করতে পারি না, আমরা বহুকোষী, আমাদের শরীরের মধ্যে টিস্যু রয়েছে। আমাদেরকে কর্ডাটার মধ্যে রাখা হয়েছে কেন? কারণ আমাদের নটোকর্ড ছিল, সেটা বর্তমানে মেরুদণ্ড হয়েছে। আমাদেরকে ম্যামালিয়ার মধ্যে রাখা হয়েছে কেন? কারণ আমাদের সন্তান সন্ততি প্রসব হয় এবং আমরা বাচ্চাদেরকে দুধ পান করাই এবং আমাদের গায়ের মধ্যে লোম রয়েছে। প্রাইমেটের মধ্যে রাখা হয়েছে কেন? আমরা হাত দিয়ে কোনো কিছুকে ধরতে পারি। হোমিনিডির মধ্যে রাখা হয়েছে কেন? কারণ বানর, গরিলার সাথে আমাদের একটু মিল আছে। হোমোর মধ্যে রাখা হয়েছে কেন? কারণ মস্তিষ্ক বড়, দুই পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারি, আমরা হাঁটতে পারি। তারপরে দেখো হোমো স্যাপিয়েন্সের মধ্যে রাখা হয়েছে কেন? কারণটা তোমরা বুঝতেই পারছো। এই কারণগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ওকে, তাহলে শ্রেণীবিন্যাসের যে রীতিনীতিগুলো সেগুলো আমরা জানলাম, শ্রেণীবিন্যাসের ধাপগুলো আমরা জানলাম, এগুলো তোমরা মুখস্থ করে নিও। আর এই যে মানুষের যে শ্রেণীবিন্যাসটা, এটাও মুখস্থ করে নিও, পরীক্ষায় কিন্তু খুব আসে।